26 জুলাই সার্জিস নিজেকে ছাত্রলীগের একজন নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না। এবং 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত, এই 1 না 3 আগস্ট পর্যন্ত হাসান আব্দুলের এই আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো পোস্ট নাই। অর্থাৎ এই সময়টাতে যদি আসিফ এবং নাহিদ না থাকতো তাহলে এই আন্দোলন তখনই বিক্রি হয়ে যেত। আমার এই কথাগুলো বলার কারণ আপনারা দেখেন আসিফ নাহিদদের বক্তব্য এবং সার্জিস হাসান আব্দুল্লাহদের বক্তব্য পার্থক্য করার চেষ্টা করেন। কারণ ভাতের হোটেলে যখন তোমরা ভাত খাও তখন এই আন্দোলনের নেতৃত্ব কারা দেয়? এই আন্দোলনকে রাস্তায় কারা লিড করে? যখন তোমাদেরকে ভিতরে বইরা রাখছিল তখন আমি নিজে জানি ছাত্র দলের কত বড় ভূমিকা ছিল, শিবিরের কত ভূমিকা ছিল, জামাত ইসলামের কত বড় ভূমিকা ছিল, রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষের ভূমিকা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকার কথা, কিন্তু হাস্যকর এবং রহস্যজনক সত্য যে উপদেষ্টারা এখন রাষ্ট্র সংস্কার বাদ দিয়ে রাজনৈতিক দল গঠন করার কাজ করতেছে এবং তারা এই ছাত্রদেরকে মাঠে নামিয়ে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা তৈরি করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা যারা দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে কঠিনভাবে ফেঁসে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার বেফাস মন্তব্য, বেফাস কথাবার্তার কারণেই নিজে থেকেই পড়ে গেছে কঠিন গ্যারাগলে। গুঞ্জন উঠছে শেখ হাসিনার পদত্যাগের আগে, শেখ হাসিনার সরকারের পতনের আগে আন্দোলন নাকি বিক্রি করে দিয়েছিল সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম নাকি শেখ হাসিনার কাছে বিক্রি হয়ে গিয়েছিল বড় অঙ্কের টাকার বিনিময়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এটা কতটা সত্য সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। চলুন কথা না বাড়িয়ে কীভাবে ফেঁসে গেল হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সেটা আমরা কয়েকটা প্রতিবেদন সূত্রে জেনে আসি, তারপরে কথা বলে আশা করি সঙ্গে থাকবেন আমাদের। 26 জুলাই সার্জিস নিজেকে ছাত্রলীগের একজন নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না। এবং 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত, এই 1 না 3 আগস্ট পর্যন্ত হাসান আব্দুলের এই আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো পোস্ট নাই। অর্থাৎ এই সময়টাতে যদি আসিফ এবং নাহিদ না থাকতো তাহলে এই আন্দোলন তখনই বিক্রি হয়ে যেত। আমার এই কথাগুলো বলার কারণ আপনারা দেখেন আসিফ নাহিদদের বক্তব্য এবং সার্জিস হাসান আব্দুল্লাহদের বক্তব্য পার্থক্য করার চেষ্টা করেন। আমি আপনাকে বলছি, ধরেন বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি নাই, there is no BNP, no জামাত, no other political party. So what will happen? কেউ নাই, ধরেন আওয়ামী লীগ আছে আর সমন্বয়করা আছে, সবাই বলো ঠিক আছে তোমাদেরকে রেখে আমরা চলে গেলাম। তাহলে কি অবস্থাটা হবে? এই প্রশ্নের জবাব চাচ্ছি কেন, যে আওয়ামী লীগ এই সমন্বয়কদের অবস্থা কি করবে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আপনার হলো 26 জুলাই আপনার ফেসবুকে একটা পেজে পোস্টে সার্জিস আলম নিজেকে সর্বতভাবে ছাত্রলীগ নেতা প্রমাণের জন্য লম্বা একটা পোস্ট করে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না, সে একজন ছাত্রলীগ নেতা। অনেক লম্বা একটা পোস্ট করে। এবং হাসনাত আব্দুল্লাহ 18 জুলাই, সম্ভবত 18 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত কোনো ফেসবুক পোস্ট করেনি। অর্থাৎ তারা এই সময়টার মধ্যে আওয়ামী লীগের প্রতি অনুগত থেকেছে। তারা এখন এই আন্দোলন সফল হলো কিভাবে? ওরা তো নেতৃত্বে ছিল। এই তো আমি আপনাকে বলছি, এই আন্দোলনের দুটা অংশ, একটা হলো ছাত্র শক্তি থেকে আসা নাহিদ এবং আসিফদের একটা অংশ, আর একটা হলো ছাত্রলীগ থেকে একটা অংশ। ছাত্রলীগ থেকে যেটা অংশ, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের মধ্য থেকে চাপায় দেওয়া হয় যে এই আন্দোলন যেন সরকারের বিরুদ্ধে অবস্থান না নেয়, এই আন্দোলন যেন সরকার বিরাগ ভাজন না হয়, এই জন্য ছাত্রলীগের একটা অংশের প্রতিনিধিত্ব করা এখানে। এবং তারই প্রমাণ 26 জুলাই সার্জিস নিজেকে ছাত্রলীগের একজন নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না। এবং 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত, এই 1 না 3 আগস্ট পর্যন্ত হাসান আব্দুলের এই আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো পোস্ট নাই। অর্থাৎ এই সময়টাতে যদি আসিফ এবং নাহিদ না থাকতো তাহলে এই আন্দোলন তখনই বিক্রি হয়ে যেত। আমার এই কথাগুলো বলার কারণ আপনারা দেখেন আসিফ নাহিদদের বক্তব্য এবং সার্জিস হাসান আব্দুল্লাহদের বক্তব্য পার্থক্য করার চেষ্টা করেন। কিন্তু এখন এগুলি বলার কারণ কি? কারণ তারা তো
তাদের নেতৃত্ব তো কিন্তু ছিল, আপনি এই বলার, আপনি তো আমাকে ডেকে আনলেন এগুলো বলার জন্য। মানে আমাকে তো এই না প্ল্যাটফর্মে আলোচনা মানে করতে আগের অবস্থান থেকে আগের অবস্থানটা এখন মানে বলার কারণ কি? এটা তার ধরেন ওইরকম ছিল, কিন্তু আগের অবস্থানটা বলার কারণ হচ্ছে আপনার হলো এই মুভমেন্টে এই যে 26 জুলাই ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করলো নিজেকে, সেই সময়টা আন্দোলনটা তাহলে কে করলো? সে যদি ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করে নিজেকে। আবার হাসনাত আব্দুল্লাহ 16 জুলাই 18 জুলাই থেকে 3 আগস্ট 1 আগস্ট পর্যন্ত যে চুপ থাকলো, এই সময়টাতে আন্দোলন তাহলে কে করলো? বাংলাদেশের এই চেঞ্জ মেকার তাহলে কারা? তাহলে সেই চেঞ্জ মেকারদেরকে আপনার হলো অসম্মান করার চেষ্টা করা হচ্ছে। এমনও তো হয়তো ওই 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 লেখাগুলি দিয়ে সাজিদ সালাম একটা কৌশল নিয়েছিল তখন, হয়তো যে কোন কি যাতে কৌশল? বাইরে বের হয়ে তো ঘোষণা দিয়েছে আন্দোলন করবে না। এখন বিষয় সেটা না, আমরা তাদেরকে অসম্মান করতে চাই না, তাদেরকে হার্ট করতে চাই না। আমরা এই আন্দোলনের একটা পার্ট, আমরা সৈনিক বুঝছিলাম, আমরা সমন্বয়করা যা করছে তাদেরকে মানুষ মানছে, আমরাও মানছি, তারা ফেসবুকে ঘোষণা করছে, আমরা নামছি। কিন্তু একটা সময় আপনার হলো ক্যাম্পাস কেন্দ্রিক মুভমেন্ট ছিল না, তখন ক্যাম্পাসের বাহিরে আমরা যারা রাজনৈতিক কর্মীরা অনেক কষ্ট স্বীকার করছি। যখন এই রাজনৈতিক কর্মীদেরকে অসম্মান করা হয়, আমাদেরও তো মন আছে, আমাদেরও তো অস্তিত্ব আছে, আমাদের অন্তর কি কাঁদে না যে আমাদেরকে কেন অসম্মান করছে? তাই নয়? যখন যারা যারা কিনা ছাত্রলীগ প্রমাণের চেষ্টা করলো এই আন্দোলনের মধ্যে যে সে শেখ হাসিনার অনুগত, তারাই এই সমাজের নেতৃত্ব দেবে, তারাই রাষ্ট্র সংস্কার করবে? বলেন, যে 16 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত কোনো ফাংশন ছিল না, যখন হাসিনা পতনের সম্ভাবনা তৈরি হয়েছে তখন আবার আসছে, সেই এই সংস্কার করবে? আমাদের সংস্কারে অংশ হওয়ার কোনো অধিকার নাই, আমরা রাষ্ট্রের অংশ হওয়ার কোনো অধিকার নাই। বিএনপির যে মানুষগুলো মারা গেল, সেই মানুষদের প্রতিনিধি হয়ে বিএনপির থাকার অধিকার নাই কেন? যারা এই মুহূর্তে বলছে যে নৌকা এবং ধানের শীষ একই সাপের 2 বিষ, তারা বেসিক্যালি পরাজিত নৌকা। এখন নৌকার বিরুদ্ধে বলে না, এখন নৌকাকেও গালি দেয়, এখন ধানের শীষকেও গালি দেয়। নৌকাকে গালি দেয় কেন? ওদের মা হলো হাসিনা, ওদের রেখে পালাইছে, তাই নৌকারে গালি দেয়। আর ধানের শীষকে তো আগে থেকে ওরা গালি দিচ্ছিল। এই গোত্র ছাড়া এরকম করে আমি ধানের শীষ বলতে বিএনপিকে বোঝাচ্ছি না, ধানের শীষ একটা মানে আমি বিরোধী প্রতিপক্ষকে বোঝাচ্ছি, যারা ফাংশন করছে। সেই প্রতিপক্ষ আমি, সেই প্রতিপক্ষ জামাত, সেই প্রতিপক্ষ আপনার হলো ইসলামী আন্দোলন, সেই প্রতিপক্ষ ওই মাদ্রাসা ছাত্ররা। এই আন্দোলনে এই স্লোগানটা কারা দিচ্ছে বলে আপনি মনে করছেন এই মুহূর্তে? এইটা যাদের হাসিনা যাদেরকে ফেলে রেখে চলে গেছে তারাই এটা দিচ্ছে। ওরা এখন হাসিনাকেও পছন্দ করে না, বিএনপিকে তো আগে থেকেই পছন্দ করে না। ওরাই বলছে যে নৌকা ধানের শীষ একই সাপের 2 বিষ। ঠিক আছে, ধানের শীষ তোমাকে কিভাবে সাপ কামড় দিল, তোমার সাপ হয়ে কামড় দিল। তারা 16 বছর ধরে মরলো, তারা 16 বছর ধরে জেলে পচে মরলো, তোমার সে বিষয়ে সাপে কামড় দিয়ে দিছে, তাই না? এগুলো এগুলো কোনো কথা না। আমরা চাইলেই এখানে যারা যারা এই বিপ্লবে অংশীদার সবাই একসাথে হয়ে এই রাষ্ট্র পরিবর্তনে অংশ হতে পারতাম, কিন্তু এখানে দ্রুত তৈরি করার চেষ্টা করে শেখ হাসিনাকে বেনিফিট দেওয়া হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ আপনার হলো যদি যদি সালাউদ্দিন ভাই এস আলমের গাড়িতে চড়ার কারণে নিন্দনীয় হয়, এবং সেটা সে জানার কথা না, না জেনে উঠছে, ধরেন একটা লোক জানলে তো উঠবে না এই গাড়িতে, এটা যদি নিন্দনীয় হয়, সমালোচিত হয়, তাহলে হাসনাত আব্দুল্লাহ জেনে শুনে যদি একটা আওয়ামী লীগ নেতার বাড়িতে গিয়ে দাওয়াত খায়, এখন সেখানে গিয়ে মিটিং করে, তাহলে সেটা নিন্দনীয় হবে না? আপনি বলেন। কার বাড়িতে? যেটা ওই যে দেখলাম ফেসবুকে, হ্যাঁ ওটা নিন্দনীয় না? কিন্তু বিএনপি করলে নিন্দা, অন্যরা করলে নিন্দা না, তাই না? এগুলো বললে মন খারাপ করবে। যারা অনেক জনপ্রিয় হয়ে যায়, অনেক তাদের বিরুদ্ধে বলা অনেক কঠিন। যখন মাশরাফি বিন মুর্তজা অনেক জনপ্রিয় ছিল, তার ভুল যখন ধরছিলাম, তখন আমাকে অনেক হ্যারাসমেন্ট করছে। আমরা অ্যাক্টিভিস্ট মানুষ, কে আমাদের গালি দিল এগুলো আমরা দেখি না। আমরা বিএনপি যদি ভুল করে এরকম কোনো, বিএনপিরও ভুল ধরবো না কেন? বিএনপি এই যে, হ্যাঁ, জামাত যদি ভুল করে জামাতের ভুল ধরবো। জামাত 2 দিন আগে আমি বলছে না, অনেক সমস্ত পত্রিকায় আসছে যে ভারত তাদেরকে ভারতের তারা ক্ষতি করবে না, এই কথা বলার আওয়ামী লীগের সমালোচনা করে তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে ডেফিনেটলি আমরা বিএনপি বা নতুন করে এই সরকার আসলে তাদের সমালোচনা করবো না, এটা ভাবাটা ভুল। এবং এই স্বৈরাচারী মনোভাবের কারণে আমরা কোন জায়গাটাতে বলতেছি দেখেন, বিএনপি 16-17 বছর ধরে সাফার করলো, এতগুলো মানুষ মারা গেল, বেগম খালেদা জিয়া আপনার হলো মিথ্যা একটা মামলা দিয়ে তাকে এত বছর ধরে জেলে রাখলো। এই পার্টিটা এখনো ক্ষমতাতেই যায়নি, তাদেরকে যেভাবে ডিমোরালাইজ করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, যেহেতু তারাই মানে হাসিনার চেয়ে তারাই বেশি মাথা ব্যথা, এরকম একটা অবস্থা তৈরি করছে। এটা কি হওয়ার কথা? তাদের ত্যাগকে এইভাবে দমন করা যাবে? তাহলে তো আমিও এই পরিস্থিতিতে পড়লে আমাকেও তাহলে দমন করবে এইভাবে। আমরা রাজনৈতিক কর্মীরা এত ঝুঁকি নিয়ে দেশের জন্য মায়া করে দেশের জন্য কাজ করলাম, হ্যাঁ, তাদেরকে এত অসম্মান। আমাদেরকে বলা হচ্ছে 15 বছরে ঘোড়ার ঘাস কাটছো। ভাই 15 বছর ধরে আমি চেষ্টা করছি, ভাই তুমি আমার চেষ্টাকে অসম্মান করো কিভাবে? 15 বছরের মধ্যে 4 বার আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে প্রশাসনের লোকেরা। 4 বার, আমি এই যে গত 6 বছর, আমার অল্প বয়স, এই 6 বছর 4 বার আমাকে অত্যাচার নির্যাতন করলো, মারতে মারতে মাথা নষ্ট করে ফেলাইছে। এই যে আপনার হলো যে সদ্য যে গেটটা থেকে বের হইলাম, এখন বড় বড় কথা বলবে, আমাকে যে পরিমাণ টর্চার করছে
এই যে আমাকে 22 তারিখে ধরে নিয়ে গেল, আমার 2 গালে না হলেও 70-80টার মতো চোর মাইরতে মাইরতে একবারে পুরো অন্ধ বানাই ফেলছে। আমার আমি বাম চোখ বন্ধ করলে আমি ডান চোখে ঝাপসা দেখি। আমার 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 আমি একজন রাজনৈতিক কর্মী, আমাকে উড়াই দিবে, আমার ট্যাগকে উড়াই দিবে। হ্যাঁ, আমি যে লাঠি নিয়ে দাঁড়ায় বললাম দেশের মালিকানা বুঝে নিতে আসছি, কোটা আন্দোলন করতে আমি আসিনি। অনেকে বলছে যে আমি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে আসি নাই, আমি সরকার পতন আন্দোলন আসিনি, কিন্তু আমি বলতেছি, আমি বুকে হাত দিয়ে শুরু থেকে বলছি, আমি শুধুই হাসিনার পতনের জন্য আন্দোলন করছি, শুধুই হাসিনার পতনের জন্য শুরু থেকে বলছি দেশের মালিকানা বুঝে নিতে আসছি। আমি বিজিবিকে আত্মসমর্পণ করাইছি, আমার টিম, আমরা 5 দিক থেকে 8 বার চেষ্টা করে অ্যাটাক করে 9 নম্বরে গিয়ে আত্মসমর্পণ করছি। এই বিজিবি আত্মসমর্পণ করার পরে 13-14টা জেলায় বিজিবি আত্মসমর্পণ করছে। তাহলে এর কোনো রাজনৈতিক গুরুত্ব নাই, সামাজিক গুরুত্ব নাই, মুভমেন্টের কোনো গুরুত্ব নাই, আমাদেরকে ভাষায় দিয়ে দিবে। এই যে শিবিরের প্রথম শহীদ শিবির নেতা, তাকে ভাষায় দিয়ে দিবেন আপনি, হ্যাঁ, আর দিয়ে আপনারা বড় নেতা, শিবিরের কোনো গুরুত্ব নাই। হ্যাঁ, দ্বিতীয় শহীদ ছাত্র দল নেতা চট্টগ্রামে, তার কোনো সামাজিক গুরুত্ব নাই, রাজনৈতিক গুরুত্ব নাই। এই ত্যাগগুলো কোনো ত্যাগ না। এখন যারা কিনা 16 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত ফেসবুক বন্ধ রাখলো ভয়েতে, সরকারকে নিজেদেরকে ছাত্রলীগ নেতা প্রমাণ করার চেষ্টা করলো, সব ত্যাগ তাদের হাতে আমরা রাষ্ট্র সংস্কার দায়িত্ব দিয়ে দেবো, তারা সব করে ফেলবে। এত সহজ না। আমরা কোথাও আমরা সরে যাই নাই। বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জায়গায়, প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, প্রত্যেকটা গ্রাম, ইঞ্চি জায়গায় রাজনৈতিক কর্মীদের বিচরণ রয়েছে। আমরা এই রাষ্ট্রকে ভালোবাসি, রাষ্ট্রকে গড়তে চাই, রাষ্ট্র বুঝি, সংবিধান নিয়ে পড়াশোনা করি। সংবিধান আমরা পরিবর্তন করবে না, সংস্কার করবে না, সংবিধান আমরা পরিবর্তন করব, আমরা এখতিয়ার রাখি। আমলাদেরকে বসায়, সুশীলদেরকে বসায়, তাদেরকে ক্ষমতা দিয়ে তারা পরিবর্তন করে ফেলবে। তারা যে সংবিধান বানাবে, তারা সেই সংবিধান জনগণের সংবিধান হবে না। যারা জনগণের সঙ্গে সত্যিকার অর্থে ওঠা বসা করে, জনগণের সাথে মেশে, তারা যে সংবিধান বানাবে সেই সংবিধান কার্যকর হবে। আপনাকে ধন্যবাদ। একদম স্পষ্ট। প্রিয় দর্শক, আপনারা কি তারেক রহমানের সাথে একমত কিনা আপনাদের মতামত জানাবেন। কারণের ভাতের হোটেলে যখন তোমরা ভাত খাও, তখন এই আন্দোলনের নেতৃত্ব কারা দেয়? এই আন্দোলনকে রাস্তায় কারা লিড করে? যখন তোমাদেরকে ভিতরে বইরে রাখছিল, তখন আমি নিজে জানি ছাত্র দলের কত বড় ভূমিকা ছিল, শিবিরের কত ভূমিকা ছিল, জামাত ইসলামের কত বড় ভূমিকা ছিল, সাধারণ জনতার কত বড় ভূমিকা ছিল, রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষের ভূমিকা ছিল। একজন বাদাম বিক্রেতারা দেখছি টিয়ার সেল উল্টা করে নিয়ে আমার পায়ের সামনে পড়ছে, সেই টিয়ার সেলকে নিয়ে পুলিশের দিকে নিক্ষেপ করতে। কোঠার প্রতিনিধিত্ব হইতে পারো? তুমি কোথায় হইছো? যে আসিফ নাহিদ থেকে শুরু করে প্রত্যেকে যারা আজকে উপদেষ্টা হইছো, তোমাদের উচিত ছিল যে ছাত্র জনতার সমন্বয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্র গঠন করা। এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের ভূমিকা ছিল, প্রত্যেকের সমন্বয়ে এই রাষ্ট্র ব্যবস্থা গঠন করা। তাহলে আজকে তোমরা প্রশ্নবিদ্ধ হইতে না, তোমরা ছাত্রদেরকেও প্রশ্নবিদ্ধ করতেছো। আজকে কয়টা ছাত্র তোমরা ওইখানে গুলি খাইছিলা? মানে তোমরা যারা আজকে বলতেছো এই সেই, আজকে জানো আজকে সারা বাংলাদেশের বিএনপির কতগুলো নেতাকর্মী মারা গেছে? 17 বছরে কত নেতাকর্মীর বাড়িঘর জ্বালাই দিছে, কতজনের বউ উঠাই নিয়ে ধর্ষণ করছে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা। সব ক্ষোভ একসাথে পুঞ্জীভূত হওয়ার পরেই এই ফ্যাসিস্টদের বিদায় করা হয়েছে। উদ্ধত্তপূর্ণ কথাবার্তা এবং বেয়াদবি। রাজনীতিতে আন্দোলন একটা বিষয়, আন্দোলন একটা জিনিস, আর রাজনীতির ময়দান আর একটা জিনিস। রাজনীতির ময়দানে সিনিয়র জুনিয়র আছে, ভার্সিটির হলে যেমন সিনিয়র জুনিয়র আছে, সব জায়গায় প্রত্যেকটা স্টেপে সিনিয়র জুনিয়র আছে। মুরব্বীদেরকে সম্মান না রেখা কথা বললে রাজনীতির ময়দান সবার জন্য না। এখানে ওই যে আপনি যেমন বললেন যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর কথা, সে অবশ্যই আমাদের জুনিয়র, বয়সে জুনিয়র। সে যদি এই ধরনের কথা বলে, সে এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছে। এই হাসনাত আব্দুল্লাহ আমার একটা বিষয় নিয়ে সে প্রেসে কনফারেন্সে বক্তব্য রাখছিল যে এই আব্দুল্লাহরে চিনেন কিনা, আমার নাম আব্দুল্লাহ আল হোসাইন, যে তার কি ভূমিকা ছিল। সে লাইভে এসে একটা বক্তব্য দিছিল আমার। আরে তুমি যখন আমারে ডিসির ভবনের সামনে জিজ্ঞেস করতা, আব্দুল্লাহ ভাইয়া আপনারা বলছেন 2-3 হাজার লোক আসবে এই শহীদ মিনার দিয়ে, 2-3 হাজার লোক কোথায়? আজকে তো একটু কম আসছে। ওই হাসনাত আব্দুল্লাহ জিজ্ঞেস করে যে আপনি কে, মানে এখন বিষয়টা হচ্ছে আপনি কে? আরে ভাই আমি না, আমার মতো এরকম হাজারো আব্দুল্লাহ, হাজারো সংগঠক পাড়া মহল্লায় সমন্বয় করছে বলেই আজকের এই আন্দোলন সফল হয়েছে। ছাত্র জনতার হাজারো প্রতিনিধি রাজপথে রক্ত ঝরাইছে বলে এই আন্দোলনের সমতলতা আসছে। এই আন্দোলনে যেমন একজন বাদাম বিক্রেতার ভূমিকা আছে, একজন সবজি বিক্রেতার ভূমিকা আছে, যেমন একজন সচিবেরও এরকম ভূমিকা আছে। রাষ্ট্রের একদম নিম্ন, আমাদের ভাষায় মানুষ তো আমরা সবাই,
কিন্তু ক্যাটাগরি যদি করি, ক্যাটাগরি বৈষম্যই তো, এই বৈষম্য আপনারা যদি শুরু করেন তাহলে কিন্তু সমস্যা হবে। এই রাষ্ট্রের প্রত্যেকটা স্তরের মানুষেরও এই ফ্যাসিস্টে বিদায় করার ব্যাপারে অগ্রণী ভূমিকা ছিল। কোটা আন্দোলন এক জিনিস, স্বৈরাচার হটানো ছিল আরেক জিনিস। যেই সময় ডিবির কার্যালয়ে তোমাদেরকে ভৈরা নিয়ে রাখে, হারুনের ভাতের হোটেলে যখন তোমরা ভাত খাও, তখন এই আন্দোলনের নেতৃত্ব কারা দেয়? এই আন্দোলনকে রাস্তায় কারা লিড করে? যাত্রাবাড়ি উত্তরা থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটা স্তরে স্তরে কারা এই আন্দোলনের নেতৃত্ব দেয়? কাউরে কি নাম ধরে সমন্বয় দেওয়া হয়েছিল? কাউরে কি বলা হয়েছিল তুমি সংগঠন করো, তুমি বৈষম্য বিরোধী, তুমি উমুক, তুমি সমুক, তুমি বিএনপির, তুমি জামাতের, তুমি অন্য? কাউরে কি বলা হয়েছিল? সবাই ছাত্র জনতার কাতারে একসাথে নাইমা দলমত নির্বিশেষে আন্দোলনে প্রত্যেকের ভূমিকা ছিল। যখন তোমাদেরকে ভিতরে বইরা রাখছিল, তখন আমি নিজে জানি ছাত্র দলের কত বড় ভূমিকা ছিল, শিবিরের কত ভূমিকা ছিল, জামাত ইসলামের কত বড় ভূমিকা ছিল, সাধারণ জনতার কত বড় ভূমিকা ছিল, রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষের ভূমিকা ছিল। একজন বাদাম বিক্রেতারা দেখছি টিয়ার সেল উল্টা করে নিয়ে আমার পায়ের সামনে পড়ছে, সেই টিয়ার সেলকে নিয়ে পুলিশের দিকে নিক্ষেপ করতে। রাষ্ট্রের প্রত্যেকটা স্তরের মানুষের এইখানে আপনার ভূমিকা ছিল। তাহলে কেন শুধু শুধু ছাত্রদের নাম আপনারা কয়েকজন বিক্রি করে আপনারা শুধু শুধু কেন বলতেছেন যে এটা ছাত্রদের ক্রেডিট? হু আর ইউ? আমি ছাত্র, আমি তোমাকে প্রতিনিধিত্ব করি না। তুমি কোটা আন্দোলনের নেতৃত্ব দিতে পারো, বৈষম্য বিরোধী নেতৃত্ব দিতে পারো ভাইয়া, কিন্তু এই স্বৈরাচার ফ্যাসিস্টে বিদায় করার নেতৃত্ব এই দেশের আম জনতারা দিছে। ফ্যাসিস্টের বিরুদ্ধে এই 17 বছর ধরে রাজপথে আন্দোলন করতেছে, তাদের রক্ত যদি না ঝরতো এই আন্দোলন ফ্যাসিস্টরা বিদায় হইতো না। আমি উল্লেখযোগ্য করে কয়েকটা নাম বলি। এই বিএনপি যে বিএনপি নিয়ে কথা বলো, কোথায় ছিলা তুমি? গত স্বাধীনতার পর থেকে একটা দলের কত বড় অবদান এই বাংলাদেশের প্রতি জানো? বাংলাদেশের আমি যদি বলি জামাত ইসলাম থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করছে, এদের ভূমিকা কত বড় জানো? আমার তোমার বয়স কত? আমারও বয়স কত? আমার বয়স মাত্র 28। আমি বুঝার পরে আওয়ামী লীগের ক্ষমতা দেখতেছি। আমি দেখতেছি ফ্যাসিস্টরা কিভাবে এই দেশের ওপর মানুষের উপরে কিভাবে জুলুম নির্যাতন করে। আমি শুধু এটাই বলবো, কাউরে কটাক্ষ করা মানে তুমি পুরো ছাত্র সমাজের প্রতিনিধি তোমার আমরা বানাই নাই। তুমি কোথায় কোঠার প্রতিনিধিত্ব হইতে পারো? তুমি কোথায় হইছো? তুমি কোথায় হইছো? যে আসিফ নাহিদ থেকে শুরু করে প্রত্যেকে যারা আজকে উপদেষ্টা হইছো, তোমাদের উচিত ছিল যে ছাত্র জনতার সমন্বয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্র গঠন করা। এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের ভূমিকা ছিল প্রত্যেকের সমন্বয়ে এই রাষ্ট্র ব্যবস্থা গঠন করা। তাহলে আজকে তোমরা প্রশ্নবিদ্ধ হইতে না, তোমরা ছাত্রদেরকেও প্রশ্নবিদ্ধ করতেছো আজকে। আমি শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েটের স্টুডেন্ট, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার মতো এরকম হাজারো লাখো স্টুডেন্ট রাস্তায় রক্ত দিছে। কয়টা ছাত্র তোমরা ওইখানে গুলি খাইছিলা? মানে তোমরা যারা আজকে বলতেছো এই সেই, আজকে জানো আজকে সারা বাংলাদেশের বিএনপির কতগুলো নেতাকর্মী মারা গেছে? 17 বছরে কত নেতাকর্মীর বাড়িঘর জ্বালাই দিছে, কতজনের বউ উঠাই নিয়ে ধর্ষণ করছে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা। সব খুব একসাথে পুঞ্জীভূত হওয়ার পরেই এই ফ্যাসিস্টদের বিদায় করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকার কথা, রাইট? কিন্তু হাস্যকর এবং রহস্যজনক সত্য যে উপদেষ্টারা এখন রাষ্ট্র সংস্কার বাদ দিয়ে রাজনৈতিক দল গঠন করার কাজ করতেছে এবং তারা এই ছাত্রদেরকে মাঠে নামিয়ে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা তৈরি করতেছে। আমি এই জন্যই তাদেরকে সন্দেহ করি। অবশ্যই এই সরকারকে চাপের মধ্যে রাখতে হবে। আন্দোলন ভাই, যে একটু আগে রাকিব যে কথাটা বললো যে এই সরকারকে আমাদের সময় দিতে হবে, এই সরকারের কোনো সমস্যা, ভাই তোমাদের কাজ নাই গোলা। ছাত্র বৈষম্য আন্দোলনের ছেলেদেরকে থানায় গিয়া পাবলিকের ওই যে কে টেন্ডার ড্রপ করলো, কে টেন্ডার উঠাইলো, দিস ইজ নট ইউর বিজনেস। ইউ গাইজ হ্যাভ টু গো ফর ইউনিভার্সিটি ফর স্টাডি। দ্যাটস ভিভিআইপি রিকোয়েজিশন লেটার যেটাকে বলে। কোন ক্রাইটেরিয়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের বিভাগীয় সভা সমাবেশের জন্য আপনার এই রিকোয়েজিশন লেটার দেওয়া হয়েছে? এই রিকোয়েজিশন লেটারটা দেওয়া হয় বাংলাদেশের আইন অনুসারে আপনার যারা এমপি, ভিভিআইপি, আর্মির জেনারেল এবং মন্ত্রীরা। তাহলে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে বিভাগীয় সফরের জন্য এই চিঠি ইস্যু করেই তো বৈষম্য তৈরি করা হয়েছে। কারা ইস্যু করেছে এটা?
ভাই এইটা বাংলাদেশ গণপ্রজাতান্ত্রিক সরকার, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার, এই চিঠিটা 8 তারিখে দেওয়া হয়েছে বৈষম্য আন্দোলনের সমন্বয়কদের বিভাগীয় এবং জেলা পর্যায়ে সফরে নিরাপত্তা নিশ্চিত করা প্রসঙ্গে। এখন আমার কথা হচ্ছে 18 কোটি মানুষের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে এই বৈষম্য তৈরি করার অধিকার কে দিয়েছে? এই অন্তর্বর্তীকালীন সরকারের। এবং আমার নিরাপত্তাহীনতায় ভোগে যে কেউ তো আসলে সাহায্য চাইতে পারে, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পুলিশ দিবে। এক্সাক্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু 18 তারিখে শেষ হয়ে গেছে। তারেক ভাইও বলছে, ইসমাইলও বলছে এবং রাকিবও বলছে, শেষ পর্যন্ত সেটা গণ আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, যেখানে বাংলাদেশের সাধারণ জনগণ, সিপাহী ছিল, সেনাবাহিনীর সদস্যরা ছিল, বাংলাদেশের আমজনতা ছিল, প্রত্যেকটা রাজনৈতিক স্টেক হোল্ডার ছিল। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, আপনার ফেস দ্য পিপল ছিল। আমি আপনাকে বলি ভাই, বাংলাদেশের এই আন্দোলন, ভাই তো বললো 13টা সেক্টরে বিভক্ত করা হয়েছে, তাহলে ইন্টারন্যাশনাল যে স্টেশন গুলা ছিল, ফ্রান্সে ছিল, কানাডাতে ছিল, আমেরিকাতে ছিল, অস্ট্রেলিয়াতে ছিল, ইউকেতে ছিল, এই স্টেশনে যারা দায়িত্ব ছিল তারা কি সমন্বয়ক না? তাহলে সেই সমন্বয়কদেরকে আপনারা টোটালি নেগলেন্সি করে কিছু মাত্র ছেলেদেরকে দিয়ে রাজনৈতিক এজেন্ডা। প্রবাসীদের প্রতিনিধি থাকা উচিত ছিল এই গভর্নমেন্ট, এই সরকারের, কারণ প্রবাসীদের ব্যাপারটা একটু চমৎকার কথা বলেছেন মনি চৌধুরী। সরি, আমি কারণ প্রবাসীদের কথা বললে আমি একটু আবেগ আপ্লুত হই, এই কারণে কারণ প্রবাসীরা সবসময় বঞ্চিত ছিল। এই আন্দোলনে প্রবাসীদের যে ভূমিকা ছিল, বাংলাদেশে যারা আন্দোলনকারীরা আছে তারা দেখতে পারেনি, কারণ হলো ওই সময় ব্ল্যাক আউট ছিল, বাংলাদেশ সম্পূর্ণ বন্ধ ছিল। এই ডক্টর মোস্তফা সরোয়ার বাদল থেকে শুরু করে বিদেশে যারা আছে, আর বিশেষ করে প্রবাসীরা যে ভূমিকা রেখেছে, আমি বারবার বলার চেষ্টা করেও কিন্তু অনেক সময় পারিনি বোঝাতে যে তাদের ভূমিকাকে কোনোভাবেই ছোট করে দেখবার সুযোগ নেই। অবশ্যই এটাকে মূল্যায়ন করতে হবে। যখন হয় তখন বিদেশিরা আপনার মানে টাকা পাঠানো, যেটাকে রেমিটেন্স, ব্ল্যাক আউট করেছিল। একই সাথে প্রবাসে আমরা যারা চাকরি করি, আমার পার ডেতে ইনকাম হচ্ছে $400 বাংলা, মানে অস্ট্রেলিয়ান ডলার। তো আমার মতো হাজার হাজার বিদেশিরা আপনার চাকরিতে না যেয়ে যে বিক্ষোভ করেছিল বিভিন্ন দেশে, ওইটা কেন করেছিল? আপনার কি কোটা আন্দোলনের জন্য করেছিল, নাকি আপনার চাকরির এই মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের জন্য করেছিল, শেখ হাসিনা পতনের জন্য করেছিল? তাহলে আপনি এই সমস্ত স্টেক হোল্ডারদেরকে তো নেগলেন্সি করতে পারেন না। গত 17 বছর আগে, 17 বছর ধরে দেশ নেত্রী খালেদা জিয়া বলেছিল দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, ঠিক আছে? একই সাথে আমাদের নেতা টেক ব্যাক বাংলাদেশ বলেছিল। আমরাই আপনার 23 দফা দাবি নিয়ে আসছিলাম। তাহলে সেই 14 বছর আর 17 বছরের রাজনীতির যে নেতা কর্মীদেরকে আপনার হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, বিক্ষোভ মানে আয়নাঘর তৈরি করা হয়েছে, সেই স্টেক হোল্ডারদেরকে আপনি কিভাবে বাদ দিবেন? আজকে আমি শুধু একটা জিনিস ভাই আপনার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে যে একটা কথা আছে না যে আমরা সবাই রাজা, রাজার রাজত্বে। তো আমাদের কথা হচ্ছে যে আমরা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন মানুষকে দিয়ে ব্যাকগ্রাউন্ডে যদি সরকারের উপদেষ্টারা রাজনৈতিক দল পুনর্গঠনের কাজ করে, তাহলে আমরা মনে করি আমরা রাজার দেশে রাজা না, আমরা প্রজারা এখন পর্যন্ত নির্যাতিত, নিপীড়িত এবং এই বৈষম্যের শিকারী হচ্ছি। এটাই বাস্তবতা। আরেকটা জিনিস আপনাকে বলি, জনাব তারেক রহমান আমাদের হাজার হাজার ছেলে মেয়েদেরকে আন্দোলনের জন্য নির্দেশ দিয়েছিল। যুগপৎ আন্দোলনের ঘোষণা কে দিয়েছিল? তারেক রহমান দিয়েছিল ইউকে থেকে। তারপরে আপনার সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে প্রেসে চিঠি কে দিয়েছিল? তারেক রহমান দিয়েছিল। এখন হাসনাত আব্দুল্লাহ যে ধরনের কথা বলবে, ইসমাইল সম্রাট, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা কি তাকে জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসবে না? এটাই তো হওয়া উচিত। একজন নেতা ব্যক্তিগত মতামত দিতে পারে না, যখন সে রাজনৈতিক মঞ্চে কথা বলে তখন সে আর সমন্বয়ক থাকে না। রাজনৈতিক খাতায় আপনারা যখন নাম লিখিয়ে ফেলছেন, তখন আপনারা রাজনীতিবিদদের মতো কথা বলতে হবে। শুধুমাত্র বিএনপি নেতৃত্ব দিয়েছে, ওরা তো এখনো পর্যন্ত যেহেতু রাজনৈতিক সরকার আসেনি, ওরাই তো দেখভাল করবে, দেখভাল করার জন্য তারা যাচ্ছে। অন্য কোনো উদ্দেশ্য মনে হয় তাদের মধ্যে তো নাই এখন পর্যন্ত। আপনি ভাই আসছি ইসমাইল, আসছি অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকার কথা, রাইট? কিন্তু হাস্যকর এবং রহস্যজনক সত্য যে উপদেষ্টারা এখন রাষ্ট্র সংস্কার বাদ দিয়ে রাজনৈতিক দল গঠন করার কাজ করতেছে এবং তারা এই ছাত্রদেরকে মাঠে নামিয়ে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা তৈরি করতেছে। আমি এই জন্যই তাদেরকে সন্দেহ করি। আমি আপনাকে বলি, মইনু আহমেদের প্রেতাত্মারাই কিন্তু এখন আপনার এই সরকারের উপদেষ্টা মন্ডলীর সদস্য আছে। আমি নাম মেনশন করে কাউকে ছোট করতে চাই না। আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশের আইন উপদেষ্টা কেন এখন পর্যন্ত আইন পরিবর্তন করতেছে না? এখন পর্যন্ত কেন বিশেষ আইন বাতিল করছে না? ডিজিটাল আইনগুলো এখন পর্যন্ত বাতিল করছে না কেন? এবং বিচারকরা এখন পর্যন্ত, আওয়ামী সময়ে যে সমস্ত বিচারকরা ছিল, তারা এখনো আপনার আদালতে কাজ করতে পারতেছে। তাহলে এই সমস্ত ঘটনাগুলো আপনারা শেষ না করে রাষ্ট্র সংস্কারের কাজ করতে, রাষ্ট্র সংস্কার বাদ দিয়ে আপনারা রাজনৈতিক দল পুনর্বাসনের চেষ্টা করবেন, এটা তো বাংলাদেশের মানুষ মেনে নিবে না। আপনি কিভাবে দেখবেন?
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2-3টা ছেলেকে বিভাগীয় সফর, ওদের এত টাকা কোথা থেকে আসে? গত পরশুদিন রাজনৈতিক দল গঠনের জন্য রাজনৈতিক দল ঘোষণা দেওয়ার পর বিভাগীয় যে সমাবেশগুলো হয় এগুলো টাকা কোথা থেকে আসে? আমার কোশ্চেন আপনার কাছে, এই সমস্ত অডিট করতে হবে। এই ছাত্ররা 15 দিন আগে রাজনীতি করতে নেমে এখন আপনার ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে বিভাগীয় সমাবেশ করতেছে, এবং আসিফ আজকে কুমিল্লাতে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওখানে বক্তৃতা দিতে গেছে। তাহলে আমার কথা হচ্ছে যে উপদেষ্টা পদটা ভাই বাতিল করে দেন, ওই যে ফ্ল্যাগ নিয়ে যে গাড়িতে ঘুরতেছেন ওই ফ্ল্যাগটা নামান, তারপরে আপনি রাজনৈতিক মঞ্চে উঠে বক্তৃতা দেন। সমন্বয়কদের মধ্যে কোন্দল, সভা না করেই ফিরেছেন সার্জিস মানে সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তো আমি গতকালকে বলছিলাম যে হাসনাত আব্দুল্লাহ তার যে পরিস্থিতি হলো চট্টগ্রামে, আজকে নরসিংদীতে, এর মধ্য দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 1 মাসের মধ্যে শেখ হাসিনার সরকারকে ফেলানো গেল, কিন্তু রাজনীতি করা যে কত কঠিন তা শুরুতেই টের পাচ্ছেন। এখনো কেবল তারা শুরু করেছেন একেবারে একদিন আগে, এবং তার প্রথম 2টি কর্মসূচি ছিল। একটি হচ্ছে চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহ, সেখানে ধাক্কা খেলেন, সেখানে হাতাহাতি মারামারি। আবার ঠিক নরসিংদীতে একই অবস্থা, যে কোথায় সভা হবে তা নিয়ে সমন্বয়কদের মধ্যে গোলমাল নিজেদের মধ্যে, ফলে সভা না করেই সার্জিস আলমকে ফিরে আসতে হয়েছে। খবরে বলা হচ্ছে আন্দোলনের নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতি বিরুদ্ধে মত বিনিময় সভায় যোগ দিতে নরসিংদী পৌঁছলেও অনুষ্ঠান স্থলে যেতে পারেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সেখানকার সমন্বয়কদের 2 গ্রুপের কোন্দলে সমাবেশ না করেই নরসিংদী ত্যাগ করেছেন সার্জিস। সোমবার বিকেল 5টার দিকে সমাবেশটি স্থগিত ঘোষণা করেন আয়োজকরা। সোমবার বিকাল 3টায় পৌর শহরের সাটিরপাড়া এলাকায় মত বিনিময় সভার আয়োজন করে নরসিংদীর সমন্বয়কদের একাংশ। সেই সভায় যোগ দিতে দুপুরের আগেই ঢাকা থেকে নরসিংদী পৌঁছান সার্জিস আলম সহ 10 সদস্যের টিম। এরপর নরসিংদী ক্লাবে অবস্থান করে জেলার সমন্বয়কদের নিয়ে আভ্যন্তরীণ মিটিং শুরু করেন। সেখানে জেলার আরেক পক্ষের সমন্বয়ক সমাবেশটি সাটিরপাড়ার পরিবর্তে নরসিংদী সরকারি কলেজ মাঠে করার দাবি করেন। এ নিয়ে 2 পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কোথায় সমাবেশ হবে বিকেল পর্যন্ত এ নিয়ে চলে তর্ক বিতর্ক। সবশেষে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে বিকেল 5টার দিকে সমাবেশ না করেই ক্লাব থেকে নরসিংদী ত্যাগ করেন সার্জিস। এদিকে সাটিরপাড়া সমাবেশ স্থলে জেলার বিভিন্ন স্থানে আসা শিক্ষার্থীরা এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন। সমন্বয়কদের একাধিক সূত্র জানিয়েছে নরসিংদীর 2 গ্রুপ একত্রিত হতে পারলেই অতি দ্রুতই আবার নরসিংদীতে আসবেন সার্জিস আলম। আলফি নামের নরসিংদীর এক সমন্বয়ক বলেন, আমাদের মধ্যে আভ্যন্তরীণ কিছু জটিলতা ছিল, সেগুলো সমাধান করার চেষ্টা করতে গিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, যার কারণে সভাটি আর হয়নি। তবে আগামী 10 দিনের মধ্যে সভাটি হবার সম্ভাবনা রয়েছে। সমন্বয়কদের মিটিং চলাকালে নরসিংদী ক্লাবে অবস্থান করা বালাক রাসেল নামে স্থানীয় এক শিক্ষক ও সংগঠক বলেন, কয়েকটি গ্রুপ এখানে নিজেদের মতো দাবি তুলছিল। আজকের সভার আয়োজকরা চাচ্ছিল সভাটি সাটিরপাড়া মাঠে হতে, অন্যদিকে আরেক গ্রুপ চাচ্ছিল সভাটি নরসিংদী সরকারি কলেজ এরিয়াতে হোক। এই নিয়ে মূলত দ্বন্দ্বের সূত্রপাত। প্রসঙ্গত সোমবার দুপুরের পর থেকে ঘোষিত সমাবেশ স্থল পৌরসভার সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউট মাঠে শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষদের উপস্থিতি বাড়তে থাকে। বিকাল 4টা নাগাদ সেটি লোকারণ্য হয়ে ওঠে। কমপক্ষে 5000 মানুষ উপস্থিতি চোখে পড়ে। বিভিন্ন স্কুল কলেজ থেকে দলে দলে শিক্ষার্থীদের অনুষ্ঠান স্থলে ঢুকতে দেখা যায়। অনুষ্ঠান স্থগিত ঘোষণার আগ পর্যন্ত হতাশ হয়ে ফিরতে হয় তাদেরকে। তার মানে দেখেন, এই ছাত্র নেতাদেরকে ঘিরে, এদের আয়োজনকে ঘিরে, এদের নতুন রাজনীতিকে ঘিরে মানুষের মধ্যে, বিশেষ করে তরুণদের মধ্যে প্রত্যাশা আছে, আশা আকাঙ্ক্ষা আছে, কিন্তু নিজেদের মধ্যে যেই গ্রুপিংটা, এবং এটাই হচ্ছে অন্তরায়। এবং প্রতিটা রাজনীতির ক্ষেত্রে এটি সবচেয়ে বড় বাধা। যার যার অবস্থানে তারা অনড় থাকে এবং খুবই সামান্য কারণে তাদের মধ্যে মতদ্বৈততা হয়, তাদের মধ্যে আধিপত্য, তাদের মধ্যে নেতৃত্ব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল এবং সংগঠন ভুগতে থাকে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। এখন আপনাদের ওপিনিয়ন জানাবেন, আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন, আপনাদের মতামত কি? হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম দুইজনই ছাত্রলীগের সাবেক কর্মী, এবং এই দুইজনের কাছ থেকে মানে এর থেকে আর কি আশা করা যায় বলেন? তারা শেখ হাসিনার কর্মী, তারা ছাত্রলীগের কর্মী, তারা হাসিনা সরকারের কাছে বিক্রি হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার ছিল। আপনারা আপনাদের মূল্যবান মতামত, ওপিনিয়নটা ব্যক্ত করবেন। সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর অবদান কতটুকু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে? নাকি তারা সুবিধাবাদী বা সুবিধাভোগী মানুষ?
নাহিদ এবং আসিফ যদি এই আন্দোলনে না থাকতো, আন্দোলন যদি অংশগ্রহণ না করত, নাহিদ এবং আসিফ যদি আন্দোলনে যদি মানুষদের রাস্তায় আসার আহ্বান না দিত, তাহলে কি আন্দোলন সফল হতো? নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ এই দুইজনের কারণেই শেখ হাসিনার পতন ঘটেছে। মানুষ এই দুইজনের ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে এসেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমকে নিয়ে আপনাদের মতামত, অপিনিয়ন কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আপনারা কি বলতে চান? সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ তারা এখন ক্ষমতার পিছনে দৌড়াচ্ছে। নাহিদ এবং আসিফকে উপদেষ্টা বানানোই তাদের জ্বালাপোড়া ধরে গেছে। হয়তো এই কারণে প্রতিহিংসা বর্ষবর্তী হয়ে তারা বিভিন্ন ধরনের কথোপকথন বলছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।